আমার যে যুদ্ধাপরাধীদের দল, রাজাকার, আ এটা তো নতুন কিছু নয়, সবাই জানে। তো আজকে তাদের বিরুদ্ধে কোন প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। আমরা আমরা বাংলাদেশের জনগণ, যারাই বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের পতাকা, মানচিত্র, মহান মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের জনগণকে বিশ্বাস করবে, বাংলাদেশের প্রগতি, উন্নতি, সমৃদ্ধি, সংবিধানকে বিশ্বাস করবে, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে। কিন্তু এই দলটি এখনো তারা কাউন্টার প্র্যাকচুয়াল কথা বলছে। যদি তারা যেই ভুল করেছে, আপনি আগে তো এই যে এখন জামাতের যে কথাটা, যদি তারা ভুল করে থাকে তাহলে তারা ক্ষমা প্রার্থী, ধরেন বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে দিল, কিন্তু সেই নারী ধর্ষণ, খুন, ৩০ লক্ষ মা বোনের ইজ্জত, এই যে শহীদদের সেই বিচার তো হতে হবে। যেমনি শেখ হাসিনার আমলে ৭১-এর যুদ্ধ অপরাধীর বিচার করা হয়েছে, আজকে শেখ হাসিনা যেমনি মহান মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষকে পাখির মতো স্বীকার করেছে, সেই জুলাই বিপ্লবের সেই ৩০-৩৫ দিন জাতিসংঘের মানবাধিকারের কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৪০০-এর অধিক লোককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। ৩০,০০০-এর মতো লোক আজকে চোখহারা, অর্ধাঙ্গ, পাহারা, পঙ্গুত্ব বরণ করেছে। তেমনি আজকে আপনারা জানেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না। যেমনি আজকে শেখ হাসিনার বিচার হচ্ছে বাংলাদেশে, যেমনি জামাত যুদ্ধ অপরাধ করার কারণে জামাতিদের বিচার হয়েছিল, একই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনারও বিচার হচ্ছে। আমি সিদ্দিক ভাই এর আগে একটা কথা বলেছিলেন, আমি একটা অতি পরিচিত প্রবাদের মতো, ওই যে বেজাল ওষুধের গায়ে নকল হতে সাবধান, এই লেভেল লাগিয়ে আপনারা বেশি দিন চালাতে পারবেন না। বাংলাদেশের ভোটাধিকার জনগণের, আমি প্রথমেই বলেছিলাম যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই আমরা মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়েছিলাম। কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ, আপনারা ৭৩-এর নির্বাচনে যদি আপনারা পরিসংখ্যান জানেন, যদি সেদিন বিরোধী দলের ১২ থেকে ১৪টা সিট দিয়েও আওয়ামী লীগ তখন মেজরিটি পার্টিতে পরিণত, তারা ৩০০ আসনের ১৩-১৪ সিট দিল, তারা ২৮০-র উপরে সিট পেত, কিন্তু তারা ১৩-১৪টা সিটও বিরোধী দলকে দিতে চায়নি। সেদিন হেলিকপ্টারে করে ব্যালট বাক্সকে উঠিয়ে আনিয়ে তাদের মনোনীত প্রার্থীকেই তারা ঘোষণা দিয়েছিল। সো এই জামাতি, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। ৭৩-এর পরে আপনার আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, আপোষ করে, এরশাদের সাথে আপোষ করে, আপনার 86-এ তারা এরশাদের সাথে আপনার আপোষ করে তারা ক্ষমতায় অংশীদার হয়েছিল। এর পরবর্তীতে আপনার পরবর্তী মঈন ফখরের সাথে আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সাথে সেফ এক্সিটের জন্য মঈন ফখরুদ্দিন গিয়েছিল, বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন। ৯৬ সালের নির্বাচনে তো তারা এসেছে এবং বাংলাদেশের মানে ভোটের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র সরকার যিনি ২০০১ সালে শান্তিপূর্ণভাবে তার ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন, আর তো কেউ কোনোদিন করে নাই। আপনার বেগম, আপনি যেটা বলেছেন যে ট্রানজিশনে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেছে, একই প্রক্রিয়ায় আমরা, আমাদের দল, আমাদের নেত্রী সংবিধানে বিশ্বাস করে। আপনার ৩ জোটের রূপরেখা অনুযায়ী আপনারা জানেন ৯০-এর ৬ ডিসেম্বর যখন এরশাদের পতন হয়, ৯০-এর ১৯শে নভেম্বর যে ৩ জোটের রূপরেখা হয়, সেই রূপরেখার ভিত্তিতে আমরা সেদিন সবাই ঐক্যমতে পৌঁছেছিলাম যে তদানীন্তন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেদিন ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দিবে। তারপরে তো ১৯৯৫ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে নিলেন খালেদা জিয়া, আপনার বিএনপি। এটা ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি, আপনার ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি। সেটা ছিল বেগম খালেদা জিয়া বলেছিল যে, উনি বলেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট ৯০-এর যেই ৩ জোটের রূপরেখা ছিল, এটা আমাদের কনস্টিটিউশনের কোনো কনসেপ্ট ছিল না, সংবিধানের ছিল না। সো সেটা যদি বৈধ হয় তাহলে শেখ হাসিনাও তো একই কথাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানের কিছু না।
ওকে, উনি তো তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ছিল। উনি জাস্টিস খায়রুল হকের, আপনি জুডিশিয়াল সিস্টেমে দেখেন খায়রুল হক যে রায়টা দিয়েছিল, সেখানে আমাদের অ্যাপিলিয়েট ডিভিশন তখন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট একটা কোর্ট, সেখানে চিফ জাস্টিস অ্যান্ড 4 অ্যাকম্পেনিড জাস্টিস মিলে তখন বসতো, যেটা এখন অ্যাপিলিয়েট ডিভিশনে আমাদের 2টা বেঞ্চ রয়েছে, যেখানে চিফ জাস্টিস অ্যান্ড 4 অ্যাকম্পেনিড জাস্টিস এবং আরেকটা কোর্ট রয়েছে, দুইটা বেঞ্চ বসে অ্যাপিলিয়েট ডিভিশনে। সো তখন ছিল একটা বেঞ্চ। সে একটা বেঞ্চে 3 জন বিচারপতি কিন্তু বলেছিল যে পরবর্তী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের সকল এক্সাম্পল, সকল প্রথা, প্রেসিডেন্সিকে ম্লান করে দিয়ে খায়রুল হক সেদিন উনি অবসরে গিয়েছিল, সে অবসর থেকে উনি পূর্ণাঙ্গ রায় সাইন করেছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর থাকবে না। কিন্তু জাকির চৌধুরী, বাংলাদেশের এটা তো প্রেক্ষাপটে অনেক আপনাকে পরের কথা বলতে হয় বলছেন, যে কিন্তু বাংলাদেশের 2005 প্রেক্ষাপটে সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে 91, আচ্ছা 96, 2001, আপনি জানেন যে 3টা নির্বাচন, এটা অপেক্ষাকৃত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মাপকাঠিতে নির্বাচনী পর্যবেক্ষণে এই 3টা নির্বাচন ছিল একটা ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, যেটা জনগণ কর্তৃক, বিশ্ব কর্তৃক নির্বাচনী পর্যবেক্ষণের যেসব সংস্থাগুলো ছিল সবাই এটাকে একটা সুন্দর নির্বাচনের উদাহরণ হিসাবে ধরেছিল। কিন্তু কেয়ারটেকারের বাইরে যে কয়টা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, যেটা এই যে 2008-এ তো আপনি জানেন সেনা সমর্থিত সেদিন মঈন ফখররা তাদের সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। কিন্তু ওই নির্বাচনে আপনি দেখেন বিএনপির ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের সাথে, আসন কম পেয়েছিল বিএনপি, কিন্তু ভোটের পার্সেন্টেজে বিএনপি 38+% ভোট পেয়েছিল। সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থায় আপনারা দেখেছেন একটা সুন্দর নির্বাচন, কথা বলতে কোন গেলে দলীয় তো কথা সরকারের অধীনে। অনেক আসে। 2005 সালে খালেদা জিয়ার সরকার, তিনি ওই 3 বার প্রধান বিচারপতি বদলালেন, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন। এখন এগুলো তো ইতিহাস, আমরা সবাই কম বেশি জানি। এখন এই অবস্থা থেকে কি আপনারা সামনে আগাতে পারবেন, ডক্টর সিদ্দিকুর রহমান? মানে এই যে আপনাদের অভিযোগ, পাল্টা অভিযোগ, শত্রুতার তো অনেক কিছু হয়ে গেছে এবং আলটিমেটলি দেশটা সাফার করছে। আপনারা কি নিজেদেরকে আয়নায় দেখতে পান, ডক্টর সিদ্দিকুর রহমান? না, আমরা দেখতে পাই না, এটা আমরা দেখি না, দেখে আজকে আমাদের এই অবস্থা। যেমন আমার মানে সহযোগী মানে আমাদের আর এক বক্তা, উনি যে সুন্দরভাবে কথাগুলো বললেন, প্রথমেই আপনার প্রশ্নের উত্তীর্ণ বললেন যে 5ই আগস্টের পরে যে হত্যাযজ্ঞগুলো ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগের ওপরে, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা জয় বাংলা বলতে গিয়ে যে মানুষগুলো, এটা তারা কিছুই করেনি। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কে পুড়েছে, কার নির্দেশে পুড়েছে? এটা তো জাতি দেখেছে, তাই না? বঙ্গবন্ধু বাড়ি সহ, আমি তো ভাই মন্ত্রী না, আমি এমপি না, আমার বাড়ি তো পুড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে? আপনাদের দলের লোকেরা ভাই, এখানে জামাত যায় না। 5ই আগস্টের পরে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো প্রশাসনের বড় বড় পদগুলো নিয়ে আছে জামাত। আমি একটু ইন্টারাপ্ট করতে হয়, আপনি হয়তো আওয়ামী লীগের ক্ষমতার কোনো কিছু ছিলেন না, কিন্তু ওই যে অনেক কিছুর বেনিফিশিয়ারি ছিলেন। এই যে কুইক রেন্টাল টেন্টাল, এগুলো আপনার নামে বাংলাদেশে এরকম ব্যবসা আছে বলে এটা শোনা যাচ্ছে। সো যারা বেনিফিশিয়ারি হয়েছে, ক্ষমতায় ছিলেন না কিন্তু ক্ষমতার বেনিফিশিয়ারি ছিলেন, যার কারণে আমি এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক যদি এটা আমি এখানে ওই যে মার্টিন লুথার কিং এর একটা উদ্ধৃতি দিয়ে বলতে হয় যে ইনজাস্টিস ইন এনি হোয়ার ইজ থ্রেট টু জাস্টিস ইন এভরি হোয়ার। সো ভাই আমি কিন্তু বিশ্বাস করে না। না আমি কিন্তু এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আমি বলছি না। 5ই আগস্টের পর বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, এটা আমরা তো আউট, উই আর নট দেয়ার, উই আর ইনভিজিবল নাও। আপনি যেটা বলতেছেন সেটাই সত্য, আমি সেই বলতে যাচ্ছি। আপনি অস্বীকার করলেন, তাহলে 32 নম্বর বাড়িতে কে বাড়িতে আগুন দিয়েছে? আপনি তো ক্ষমতার কিছু ছিলেন না। হ্যাঁ দিয়েছে, আমরা বাড়ি পুড়েছে, আমি সেটা বলতেছি। কে পুড়েছে? ওটা আমি পুড়েছি? আমার বাড়ি আমি পুড়েছি কি? আমি সেটা বললাম যে ঘটনাগুলো ঘটেছে খালি আমার বাড়ি না, খালি আমার বাড়ি না। এটা তো আপনার ওই আপাই তো বলতেছিল গত 15 মাসে বিএনপি কি করতেছে। বিএনপি বিভিন্ন
তার অবস্থান, সেখানে তারা নিজেরাই তখন মারামারি শুরু করে দিয়েছে, এবং সেটাই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু অত না, আপনারা একটা ফেরেশতা হয়ে গেছেন তার না। আগস্টে 21শে আগস্টে গ্রেনেড হামলা, আমরা তো নিজের আপার আমাদের নেত্রী ইয়ে করে নিয়ে যা মারা হয়ে এতগুলো লোক মারা গেছে। আপনাদের সময় তো ঘটেছে ভাই, বিএনপির সময় 16 জন কৃষকের খানসাটে তারা সারের জন্য, সার জমিতে, কৃষির জমিতে সার দেওয়ার জন্য তাদের 16 জনকে হত্যা করা হয়েছে। আপনাদের সময় তো হয়েছে, এটা তো আমাকে বলার অপেক্ষা রাখা। আমি সেই বিতর্কে আমি যেতে চাচ্ছিলাম না। আমি আবার প্রথম থেকে বলছি, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমার কাছে বর্তমান যে অবস্থা, বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট, সেখানে আপনারা যেভাবে দেখছেন, ওই যে হাবিব আয়নাতে দেখেন, ঘটনা আপনি যদি এই যে কনসার্টে সারের জন্য গুলি, এইভাবে আওয়ামী লীগের সময় এই যে উদুসি সহ এই যে সিনেমা হলে বোমা, উদিসিতে হামলা সহ অনেক ঘটনা, এটা তো আওয়ামী লীগের আমলে। সো প্রত্যেকটা শাসন আমলে অপশক্তি কোনো না কোনো ভাবে ওই সরকারের আমাদের হয়েছে দেখে আমি তো সেটা স্বীকার করে নিলাম ভাই। আমাদের হয়েছে দেখে তো আমরা আজকে আউট অফ সিন, আমরা তো স্বীকার করে নিচ্ছি। আমাকে ফাঁসি দিচ্ছেন, আমাকে যাবজ্জীবন, আর কি করবেন? আমি তো তারপরে তো আমি কথা বলছি, যখন আপনারা বলেন আপনারা কিছুই করেন নাই, আপনারা একেবারে ফেরেশতার মতো অবস্থান করছেন 15 আগস্টের পর, তা তো না। আওয়ামী লীগের যত অত্যাচার অনাচার ছাত্রলীগ সব বিএনপিরা করছে। জামাতের অত সাহস নেই, জামাতে ওইভাবে করছে। জামাতের পলিসি অন্যরকম। জামাত আপনাদের উপরে ঘাড়ের উপরে ভর করে আজকে জামাতের এই অবস্থান। জামাতের এই অবস্থানের জন্য আমরা কিছুটা করেছি, কিন্তু আপনারাই কিন্তু তাদের পতাকা, তাদের নেতার পতাকা দিয়েছেন। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না ভাই। না মনে করে না, ওনারা বিএনপিকে মনে করে। উনি বলতেছে যে এই যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে মব জাস্টিস যে দুই একটা যেগুলো হয়েছে, এগুলা বিএনপি করেছে, জামাত করে নাই। কিন্তু আপনি সুলতানা আপা, আপনার মাধ্যমে আমি আজকে ওনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, জরিপ করেন, দেখে যান যে কয়েকটা মবজা আপনি জানেন। জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের 5 তারিখ হওয়ার পরে 5, 6, 7, 8 বাংলাদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশের জনগণের জান মাল সম্পদের দায়িত্ব বাংলাদেশের জনগণ নিয়েছে। ওই 3 দিনে একটা মব জাস্টিস হয়নি, একজনের বাড়ি লুটপাট হয়নি, কোথাও আগুন অগ্নিসন্ত্রাস কোনো কিছু হয়নি। কিন্তু এই 3 দিনের পরে এই ঘটনাগুলো হয়েছে। সো এটা কারা করেছে? উনি বিএনপির বিরুদ্ধে না সে তো ভাই শুনেন, না এই জন্য কথাগুলো বলতেছেন। তাহলে পুলিশগুলো কি পুলিশেরা নিজেরা মারছে?